প্লিজ তুমি আমার কাছে এসো, আমাকে তুমি আদর করো। হ্যাঁ, আমি তোমার কাছে আসছি তো। তুমি আমাকে জাপটে জড়িয়ে ধরো। ওকে বেবি, ঠিক আছে, আমি তোমাকে জড়িয়ে ধরছি, আদর করছি। তারপরে দুজনেই হারিয়ে গেল ভালোবাসার অন্য একটা সাগরে। পরের দিন সকালবেলা অহনার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ওর মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। অহনার পাশে একটা অপরিচিত ছেলেকে শুয়ে থাকতে দেখে অহনা অবাক হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, এই ছেলেটাকে আমার পাশে কি করছে, আর আমি এই রুমে এলামই বা কি করে? উফ, আমার তো কিছু মনে পড়ছে না, মাথায় খুব যন্ত্রণা করছে। অহনা তারপরে আর কিছু না ভেবে অয়নকে ডাক দিল। অয়ন অহনার ডাক শুনে তাড়াতাড়ি উঠে বলতে লাগলো, কে 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 ডাকছে আমায়? এই মেয়ে, তুমি কে? আর তুমি আমার পাশে কি করছো? আপনার কাছেও আমার সেম প্রশ্ন, আপনি আমার পাশে কি করছেন, আর আমি এই রুমে এলাম কি করে? অহনার এমন কথা শুনে অয়ন কালকে রাতের কথা মনে করার চেষ্টা করলো। তারপরে বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল, ও হ্যাঁ, মনে পড়েছে, কালকে আমরা দুজনই প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করেছিলাম। হয়তোবা দুজনই বাসায় যাওয়ার ভুলে এই রুমে চলে এসেছি আর রাতে দুজনে একসাথে থেকেছি। অয়নের কথা শুনে অহনার চোখ বড় বড় হয়ে গেল। সে অয়নের দিকে তাকিয়ে বলে উঠল, মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি একটা অপরিচিত ছেলে আমার সাথে রাত কাটিয়েছেন, আপনার লজ্জা করছেন এটা বলতে? এই যে শুনুন মিস, যা হয়েছে আমাদের দুজনের সম্মতিতে হয়েছে, ঠিক আছে? একা আমাকে দোষারোপ করবেন না। আমিও ড্রিঙ্কস করেছিলাম, আপনিও ড্রিঙ্কস করেছিলেন, দুজনেই হুঁশে ছিলাম না। অয়নের এই কথা শুনে অহনা কিছু বলতে পারল না, কারণ দুজনেরই সমান দোষ আছে এখানে। শুধু অয়নের একা দোষ না, তাই অহনা চুপ করে রইল। অহনাকে চুপ থাকতে দেখে অয়ন বলে উঠল, এই যে মিস, আমি তো আপনার নাম জানি না, আপনার নামটা কি? অয়নের কথা শুনে অহনা তার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে বলে উঠল, আমার নাম শুনে আপনার কাম কি ভাই? ছি, কি মুখের ভাষা আপনার! ভালোভাবে কথা বলতে পারেন না? আপনার সাথে ভালো মতো কথা বলার ইচ্ছে আমার নেই। আপনি আমার যে সর্বনাশ করেছেন, সরুন, আমাকে যেতে দিন। আমি আপনাকে যা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দিন। আপনার নাম কি? আমার নাম আমি আপনাকে বলবো না। কি করবেন আপনি? কালকে রাতে যেটা দুজনে হুঁশছাড়া করেছিলাম সেটা যদি আজকে আবারও করি, বিষয়টা কেমন হবে? অয়নের কথা শুনে অহনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অহনা চিৎকার করে বলে উঠল, অসভ্য ছেলে একটা, আপনি আমার সামনে থেকে চলে যান। অহনার এই কথাতে কিছু বলতে যাবে অয়ন, তার আগেই ওর ফোনটা বেজে উঠল। অয়ন ফোনের দিকে তাকিয়ে দেখে তার বন্ধু ফোন দিয়েছে। অয়ন ফোনটা রিসিভ করে বলে উঠল, হ্যালো রাজীব, বল। আমি আর কি বলবো বল, এদিকে তো আন্টি খুব অসুস্থ হয়ে পড়েছে। তোর কোনো খোঁজ খবর না পেয়ে তুই যেখানেই থাকিস দ্রুত বাসায় চলে আয়। কি বলছিস তুই এসব? তুই এখনই ফোনটা রাখ, আমি আসছি। অয়ন এটা বলে ফোনটা কেটে দিয়ে দ্রুত শার্টটা পরে বের হয়ে গেল। অহনা অয়নের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কি ছেলে রে বাবা, একটা বার আমাকে বলেও গেল না। যাক, ভালো হয়েছে, আমি ওকে ফ্রেশ হয়ে নিই। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, রিয়া কোথায় গেল? আমি তো রিয়ার সাথে এসেছিলাম, রিয়া আমাকে ফেলে রেখে চলে গেছে। কি বেইমান বান্ধবী! দাঁড়া, ওকে ফোন দিয়ে ইচ্ছা মতো বকবো। তারপরে অহনা বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে রিয়াকে ফোন দিল। বেশ কয়েকবার কল হওয়ার পর রিয়া ফোন ধরে বলে উঠল, কিরে অহনা, তোকে কালকে পাগলের মতো খুঁজেছি, কোথায় ছিলিস তুই? তুই কেমন খোঁজা খুঁজেছিস সেটা আমার খুব ভালোই বোঝা হয়ে গেছে। আমাকে একা ফেলে তুই চলে এসেছিস। সত্যি বিশ্বাস কর, আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু তোকে পাইনি। তারপরে অহনা কিছু বলতে যাবে, তার আগে ফোনটা তার হাত থেকে পড়ে গেল আর অহনা অজ্ঞান হয়ে গেল। রিয়া এদিকে হ্যালো হ্যালো করতে লাগলো। কোনো রেসপন্স না পেয়ে রিয়া তাড়াতাড়ি চলে আসলো সেই হোটেলে। এসে দেখলো অহনা মাটিতে পড়ে আছে। রিয়া অহনাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে গেল। আর রিয়া অহনার বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিল অহনার আব্বু আর অহনার ভাই চলে আসলো হসপিটালে। ওনারা এসে দেখলো রিয়া করিডোরে দাঁড়িয়ে আছে। তা দেখেই অহনার আব্বু বলে উঠল, রিয়া, আমার মেয়ের কি হয়েছে? হঠাৎ ওকে হাসপাতালে নিয়ে আসতে হলো কেন? আসলে আঙ্কেল, হয়েছে কি, রিয়া হঠাৎ করে মাথা হয়ে পড়ে গিয়েছে, তার জন্য ওকে হসপিটালে নিয়ে আসতে হলো। ডাক্তার কি বলছে? অহনা এখন কেমন আছে? ডাক্তার বলেছে এখন ভালো আছে, চিন্তার কারণে হয়তো এমন হয়েছিল, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। তারপর সবাই মিলে অপেক্ষা করতে লাগলো। ডাক্তার এসে জানালো অহনার জ্ঞান ফিরেছে।
অহনার আব্বু, অহনার ভাই আর রিয়া তিনজনেই গেল কেবিনের ভিতর। অহনার আব্বু অহনার মাথায় হাত রেখে বলে উঠল, কি হয়েছে মামুনি? তোমার হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল কেন? সমস্যা? তুমি কি কিছু নিয়ে চিন্তিত? অহনা আস্তে আস্তে বলে উঠল, না বাবা, হঠাৎ করে এমনিতেই মাথাটা ঘুরে গিয়েছিল। এত চিন্তা করো না, আমি ঠিক আছি এখন। অহনার মুখে এমন কথা শুনে অহনার ভাই বলে উঠল, বনু বল না, তোর কি হয়েছে? কোনো সমস্যা? কোনো ছেলে কি তোকে বিরক্ত করছে? আমাকে শুধু একবার বল, দেখ আমি সেই ছেলের অবস্থা কি করি। তাও তুই টেনশনে থাকিস না, তোর কিছু হলে যে আমাদের ভালো লাগে না। বললাম তো ভাইয়া, আমার কিছু হয়নি। এত টেনশন করো না, আমি ঠিক আছি। তারপরে আর কেউ কিছু বলল না। অহনাকে নিয়ে সবাই বাসায় চলে গেল, সাথে রিয়াও গেল। অহনাকে অহনার রুমে নিয়ে গেল রিয়া। রিয়া অহনা দুজনেই খাটের উপর বসে আছে। এমন সময় অহনা বলে উঠল, কালকে যদি তুই আমাকে এভাবে ফেলে না রেখে আসছিস, তাহলে আমার সাথে আজ এত কিছু ঘটতো না। রিয়া অহনার কোনো কথা বুঝতে না পেরে বলে উঠল। তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝতে পারছি না। তারপরে অহনা রিয়াকে সব কথা খুলে বলল। রিয়া সব কথা শুনে মাথায় হাত দিয়ে বলে উঠল, এত বড় কাহিনী ঘটে গেল, এখন কি হবে তাহলে? কি হবে? কিছুই হবে না। এখানে দুইজনের দোষী সমান ছিল, আর দুইজনের হুঁশে ছিলাম না। তখন যা হয়েছে ভুলে যেতে হবে, কিচ্ছু করার নেই। আঙ্কেলরা যদি জানতে পারে তখন কি হবে? সব দোষ তোর। তুই যদি জোর করে আমাকে সেই পার্টিতে নিয়ে না যেতি, তাহলে আমিও ড্রিঙ্ক করতাম না, এত কিছু ঘটতোই না। আমার ড্রিঙ্ক করার অভ্যাস নাই, এর জন্য এরকম হয়েছে। অহনার কথা শুনে রিয়া মাথা নিচু করে ফেল। আসলেই তো রিয়ারই সব দোষ। ওই জোর করে অহনাকে পার্টিতে নিয়ে গিয়েছিল, কিন্তু কে জানতো এত কিছু ঘটে যাবে। রিয়া অহনাকে বলে উঠল, সরি দোস্ত, আমার ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি এত কিছু ঘটে যাবে। তুই থাক, সাবধানে রেস্ট নিস। আমি তাহলে এখন যাই। এই বলে রিয়া মন খারাপ করে চলে গেল। অহনারও কিছুটা খারাপ লাগলো, কিন্তু অতটা মাথা ব্যথা করলো না। অহনা নিজের রুমে শুয়ে রেস্ট নিচ্ছিল আর মনে মনে ভাবছিল, এই ঘটনা যদি সমাজের লোক জানতে পারে, তাহলে আমার অবস্থান কি হবে না। এই ঘটনা কাউকে জানতে দেওয়া যাবে না। এভাবেই দেখতে দেখতে দুদিন কেটে গেল। আজকে অহনা কলেজে গেছে। রিয়ার রাগ ও অহনা ভাঙিয়ে ফেলেছে। কলেজে ক্লাস শেষে দুজনে হেঁটে বাড়ি ফিরছিল। এমন সময় একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো এবং কিছু ছেলে নেমে এসে দুজনকে ধরে গাড়িতে জোর করে ওঠালো। অহনাকে জোর করে গাড়িতে বসানোর পর অহনা চিৎকার করে বলে উঠল, আপনারা কারা? আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? অহনার এই কথা শুনে সামনে ড্রাইভিং সিটে একজন বসে হাসতে লাগলো। অহনা এটা দেখে রেগে গেল। তারপর বলল, এই যে মিস্টার, আমি আপনাকে হাসার মতো কোনো কথা বলিনি। আপনি আমার কথা কানে যাচ্ছে না নাকি? আমাদের কেন ধরে নিয়ে যাচ্ছেন, আর কোথায় নিয়ে যাচ্ছেন? তারপর সামনের ছেলেটা ঘুরে অহনার দিকে তাকালো। অহনা ছেলেটার মুখটা দেখে অবাক হয়ে গেল। তারপর বলল, আপনি এখানে কি চান? আমার কাছে আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? তোমাকে আমি বিয়ে করতে নিয়ে যাচ্ছি, আর তোমার বান্ধবী তোমার পক্ষ হয়ে সাক্ষী দেবে, তাই তাকেও নিয়ে যাচ্ছি। টেনশন নিও না, আমাদের বিয়েটা হয়ে গেলে তোমার বান্ধবীকে ছেড়ে দিব। অহনের মুখে এমন কথা শুনে অহনা হাঁ হয়ে গেল। তারপর বলল, কিসের বিয়ে? কার বিয়ে? তোমার সাথে আমার বিয়ে, আর সেটা আজই। আপনার কি মাথা পুরো খারাপ হয়ে গেছে? আপনি আমার বাবাকে চেনেন না, কিন্তু আমার বাবা যদি জানতে পারে আপনি আমাকে জোর করে জুলুম করে বিয়ে করছেন, তাহলে আপনার খবর করে ছাড়বে। অয়ন অহনার কথা শুনে হাসতে লাগলো। তারপর বলল, তোমার সম্পর্কে এই 2 দিনে আমার সব খবর নেওয়া শেষ। চিন্তা করো না, তোমার বাবা তোমাদের এলাকার নেতা। তোমার বাবা নেতা হয়েছে তো কি, আমি তোমার বাবাকে ভয় পাই নাকি? আপনার দেখি অতিরিক্ত সাহস। আমার বাবাকেও আপনি ভয় পান না? ভালোবাসলে ভয়টা আর কাজ করে না। আপনি ভালোবাসার কি বোঝেন? আর আপনার বিয়ে করার বয়স হয়েছে তো? আপনাকে দেখে তো মনে হয় আপনি একটা পিচ্চি মানুষ, আবার এখন বিয়ে করতে চান? তোমাকে প্রথম দিন দেখে আমার ভালো লেগেছে, কিন্তু সময় ছিল না আমার হাতে, এর জন্য আমি কিছু বলতে পারিনি। এই 2 দিন তোমার খোঁজ খবর নিয়েছি, আর আজকে আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমার বয়স কত আপনি জানেন? আমার বয়স 22 বছর। আমি আপনার থেকে 2 বছরের বড়। আপনার লজ্জা করেন একটা সিনিয়র মেয়েকে বিয়ে করতে চান? ও এই ব্যাপার, সমস্যা নেই। আপনি আমার 2 বছরের বড় তো কি হয়েছে, আরও ভালো, আপনি আমাকে মানুষ করে নেবেন।
অয়নের কথা শুনে অহনা দাঁত কিটমিট করে বলে উঠল, আপনি কি কচি খোকা নাকি যে আপনাকে আমি মানুষ করে নেব? ও মা, আপনি তো আগে নিজেই বললেন আমি একটা পিচ্ছি মানুষ, আবার এখন বলছেন আমি কচি খোকা নাকি, কোনটা বলবো বলেন? অহনা বুঝতে পারল সে নিজের কথাই নিজে ফেঁসে গেছে। অয়ন আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। অহনা খুব ভালো করে বুঝতে পেরেছে অয়নকে যতই কিছু বলা যাক সে কিছুই শুনবে না। রিয়া কিছু না বুঝতে পেরে ফিসফিস করে বলে উঠল, কি রহনা, বিষয়টা কি? আমি তো কিছু বুঝলাম না, আমাকে বলবি তো? তোকে আমি কি বলবো, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। সেই দিন রাতে যে ছেলেটার সাথে ছিলাম এটাই সেই ছেলেটা। রিয়া আর কোনো কথা বলল না। অহনা রিয়া চুপচাপ বসে আছে। অয়ন গাড়িটা থামিয়ে দিল একটা বাড়ির সামনে এসে। রিয়া আর অহনা দুজনে নেমে পড়ল গাড়ি থেকে চুপচাপ। দুজনে বাড়িটা দেখে অবাক হয়ে গেল। রিয়া ফিস করে বলতে লাগলো, দোস্ত, এটা কি বাড়ি না রাজমহল রে? আমরা কোথায় চলে এলাম? ছেলেটা এত বড় লোক। রিয়ার কথা শুনে অহনা রাগ করলো, তারপর বলল, রিয়া, তুই কিন্তু খুব ভালো করে জানিস বড়লোকদের আমার একটুও পছন্দ না। একটা খারাপ বড়লোকের জন্য আমি আমার মাকে হারিয়েছি। আমার মায়ের ভালোবাসা আমি কোনোদিন পাইনি, তাই আমি বড়লোকদের কিন্তু সহ্য হয় না। আর একবার ওই কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। ওরা দুজন কথা বলছিল, এমন সময় অয়ন ধমক দিয়ে বলে উঠল। এই তোমাদের দুজনে কি সমস্যা? এত ফিসফিস করছো কেন? চলো বাসার মধ্যে। অয়নের কথা শুনে অহনা রেগে বলে উঠল। এই পিচ্চি ছেলে একদম ধমক দিয়ে কথা বলবে না। আমি তোমার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলো। অয়ন অহনার কথা শুনে হাসতে লাগলো, তারপর বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, চলো। সিনিয়র বউ ভিতরে। এই পিচ্চি, কে তোমার বউ? আমি তোমার বউ না। এখনো হওনি, বাট কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তারপরে অয়ন ওনার হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। অহনার পিছন পিছন রিয়াও ভিতরে গেল। অহনাকে ভিতর নিয়ে যেতেই অয়নের আম্মু এসে বলতে লাগলো, মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আমার বৌমাটা অনেক সুন্দর দেখতে, আমার অনেক পছন্দ হয়েছে। অয়নের আম্মুর কথা শুনে অহনা রেগে উঠল, তারপর বলল, আন্টি, আপনারা কি পাগল হয়ে গেছেন? আপনার ছেলের থেকে 2 বছরের বড় একটা মেয়ের সাথে তাকে বিয়ে দিতে চাচ্ছেন? অহনার এই কথা শুনে অয়নের আম্মু অবাক হয়ে গেল, তারপর বলতে লাগলো, কি বলছো মা? আমি তো এইসব বিষয়ে কিছুই জানি না। দাঁড়াও, আমি অন্যের সাথে কথা বলছি। তারপরে অয়নের আম্মু অয়নকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার অয়ন, মেয়েটা যা বলছে সেটা কি সত্যি? মেয়েটা সত্যি তোর থেকে 2 বছরের বড়? হ্যাঁ আম্মু, আমার থেকে 2 বছরের বড় তো কি হয়েছে? আমি ওকেই বিয়ে করব, মানে ওকেই বিয়ে করব। আমি ওকে ভালোবাসি। অয়নের আম্মু অয়নের এই কথা শুনে কিছু বলতে যাবে, তার আগেই অহনা বলে উঠল, কিন্তু আমি আপনার ছেলেকে একটুও ভালোবাসি না। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে। আর হ্যাঁ, এখান থেকে পালানোর একদম চেষ্টা করবা না। যদি তুমি এই বাড়ি থেকে এক পা বের হও ওইদিকে তোমার পরিবার পুরো শেষ হয়ে যাবে। আমি সেই ব্যবস্থা করে রেখেছি। জাস্ট একটা কল দিব, তাতে কিন্তু কাজ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। তুমি এখানেই থাকো, আমি কাজী ডেকে নিয়ে আসছি। এই বলে অয়ন বাসা থেকে বের হয়ে গেল। অয়নের আম্মু অহনাকেও রিয়াকে বলে উঠল, তোমরা দুজন আমার সাথে এসো। ওইদিকে স্টেজ সাজানো হয়েছে, ওখানে অহনাকে বসাতে হবে। তার আগে অহনাকে একটু রেডি করার দরকার। আমি রেডি হব না আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করব না। মামুনি, আমার ছেলেটা হতে পারে রাগী বদমেজাজি, কিন্তু আমার ছেলেটা আসলে খুব ভালো মানুষ। যেহেতু ও একবার বলেছে তোমাকেই ও বিয়ে করবে, তাহলে ও বিয়ে করেই ছাড়বে। তাই জেদ করো না। অয়নের আম্মুর কথা শুনে অহনা কিছু বলল না। অয়নের আম্মুর সাথে উপরে চলে গেল, অহনার সাথে রিয়াও গেল। অয়নের আম্মু রিয়ার হাতে শাড়ি আর কিছু গহনা দিয়ে বলল, রিয়া, তুমি এগুলো পরিয়ে অহনা মামুনিকে রেডি করিয়ে দাও, তারপর ওকে নিয়ে গিয়ে স্টেজে বসাবো। জি আচ্ছা ঠিক আছে আন্টি, আমি ওকে রেডি করে আপনাকে ডাকছি। রিয়ার এই কথা শুনে অয়নের আম্মু নিচে চলে গেল। রিয়া অহনাকে সাজাতে লাগলো। অহনা যেন মূর্তির মতো হয়ে গেছে, ওকে যেভাবে নাড়ানো হচ্ছে সে সেভাবেই নড়ছে ও। এটা দেখে রিয়া বলতে লাগলো, দেখ না, তোর সাথে অয়নের বিয়েটা হবে, তাই বলছে কি স্বাভাবিক হ, সব কিছু মেনে নে, এছাড়ার কোনো উপায় নেই। আর যা হচ্ছে তা তো ভালোর জন্যই হচ্ছে। ওর সাথে তো তুই রাত কাটিয়েছিস, তাই না?
সমাজের মানুষের মাঝে এগুলো জানাজানি হলে ছিচি করবে, সবাই তার থেকে ভালো না, তার সাথে বিয়ে হয়ে যাচ্ছে। রিয়ার এই কথাগুলো শুনে অহনা এবার মুখ খুলল। আমি বড়লোকদের সহ্য করতে পারি না, তারপরও আমি একটা গুন্ডা বদমাইশকে বিয়ে করব যে কিনা জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে আমাকে বিয়ে করছে। আদৌ আমি এখানে সুখ পাবো? আমি তো চেয়েছিলাম একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে করতে, যাতে আমি একটু সুখে থাকতে পারি। কিন্তু আমার সাথে এটা কেন হলো? আমি যাদের সহ্য করতে পারি না সেই রকম একটা পরিবারের সাথেই আমার বিয়ে হচ্ছে। দেখো না, সব পরিবার তো আর এক হয় না। আমার মনে হয় কি, এই পরিবারের মানুষগুলো খুব ভালো, তুই খুব যত্নে থাকবি। আর অয়ন্ত তোকে ভালোবাসে, বিধায় এমন পাগলামি করছে। দেখিস তুই এখানে অনেক সুখে থাকবি। আমার কপালে সুখ নেই রে। যে মেয়ের কপালে তার মায়ের ভালোবাসা থাকে না, সেই মেয়ের কপালে কেমন করে সুখ থাকে বল? আগেই খারাপ চিন্তা মাথায় আনছিস কেন? ভালো চিন্তাও তো করতে পারিস। সবসময় যে খারাপ হবে তার তো কোনো মানেই নেই, তাই না? কিন্তু রিয়া, অয়ন তো আসল সত্যিটা কিছুই জানে না। ও হয়তো সত্যিটা জানলে আমাকে মেনে নিতে পারবে তো? অবশ্যই মেনে নেবে। দেখিস, যদি ও তোকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তাহলে তোর কোনো অতীতই ওর কাছে কিচ্ছু মনে হবে না। অহনা আর কিছু বলল না। ওকে সাজানো কমপ্লিট করে অয়নের আম্মুকে ডাক দিল। অয়নের আম্মু এসে অহনাকে দেখে বলে উঠল, মাশাআল্লাহ অহনা মামুনি, কিন্তু খুব সুন্দর লাগছে। এখন চলো আমার সাথে স্টেজে বসবে। আর রিয়া, তুমিও অহনার সাথে চলো, ওর পাশে পাশে থাকবে সব সময়। তারপরে অহনাকে নিচে নিয়ে এসে স্টেজে বসিয়ে দেওয়া হলো। আর তখনই উপস্থিত হলেন অয়নের আব্বু। অহনাকে দেখে অয়নের আব্বু বলে উঠল, অহনা মামনি, আমি অয়নের আব্বু, তোমার শ্বশুর হয় সম্পর্কে। তুমি আমাকে আজকে থেকে বাবা বলে ডাকবে। আর তুমি এই বাড়িতে বৌমা না, আমার মেয়ে হয়ে থাকবে। মনে থাকবে তো? অয়নের আব্বুর মুখে এই কথা শুনে অহনা রেগে উঠল। তারপর বলল, আচ্ছা আঙ্কেল, আপনারা কেমন মানুষ বলুন তো? আপনার ছেলে ভুল একটা কাজ করছে আর সেগুলোতে আপনারা সম্বোধন করছেন, আর আপনারা এত খুশি, এটা কিভাবে সম্ভব? অহনার মুখে এমন কথা হয়তো অয়নের আব্বু আশা করেনি। তাই অয়নের আব্বু মনটা খারাপ করে বলল, আচ্ছা মা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করো না তুমি। এই বলে অয়নের আব্বু ওখান থেকে চলে গেল। অয়নের আব্বু চলে যাওয়ার পর সেখানে আসলেন অয়নের আম্মু। অয়নের আম্মুর দূর থেকে সবটাই দেখেছেন। সে অহনার কাছে এসে ওর দুটো হাত ধরে বলতে লাগলো, অহনা, তোমাকে একটা কথা বলি, আমার ছেলেটা খুবই ভালো। তুমি আমার ছেলেটার সাথে থাকতে থাকতে বুঝতে পারবে আমার ছেলেটা উপর থেকে যতটাই শক্ত, ভিতর থেকে ততটাই নরম। ঠিক আমার স্বামীও তাই। ও যাকে একবার ভালোবাসে মন থেকেই ভালোবাসে। তোমাকে দেখে ওর খুব পছন্দ হয়েছিল, তাই ও তোমার সাথে কথা বলতে এসেছিল। তুমি ওর সাথে এমন ব্যবহারটা ঠিক করলে না। ও তোমার এমন ব্যবহারে খুবই কষ্ট পেয়েছে। অয়নের আম্মুর মুখে এমন কথা শুনে অহনার এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আসলেই অহনার এমন ব্যবহার করাটা উচিত হয়নি। সে অয়নের আম্মুকে বলে উঠল, আসলে আন্টি সরি, আমার না মাথা ঠিক ছিল না। আপনার ছেলে সকাল থেকে আমার সাথে যে কাজগুলো করেছে, আমার মাথাটা হ্যাং হয়ে আছে, যার জন্য আমি এমন ব্যবহার করে ফেলেছি। আঙ্কেলকে আপনি বলবেন যে সে যেন কিছু মনে না করে। এখনো তুমি আমাদের আন্টি আঙ্কেল বলছো? আচ্ছা, তুমি আমাদের অয়নের আব্বু আম্মু না ভেবে নিজের আব্বু আম্মু ভেবে বাবা মা বলে ডেকো, এতেই আমরা খুশি হব। আর তুমি যেহেতু ওনাকে কষ্ট দিয়েছো, তুমি ওনার কাছে গিয়ে একটু মিষ্টি করে কথা বলো, তাহলে ওনার সব কষ্ট দূর হয়ে যাবে। আমাদের না অনেক মেয়ের শখ ছিল, কিন্তু আমাদের মেয়ে হয়নি। তোমাকে দেখার পরে অয়নের আব্বু বলল, অয়নের আম্মু, দেখো, আমি আমার বৌমাকে নিজের মেয়ের মতো মাথায় করে রাখবো। আমার তো খুব শখ ছিল, কিন্তু আমার তো মেয়ে হয়নি। আমি আমার বৌমাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখবো। আমাকে এই কথা বলেই তোমার কাছে এসেছিল। তুমি এমন ব্যবহার করাতে সে খুব কষ্ট পেয়েছে। সরি আন্টি, আমি বুঝতে পারিনি আমার এই ব্যবহারে আঙ্কেল এতটা কষ্ট পাবে। আবারও আন্টি বলছো? এবার কিন্তু মারবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বলবো না।
তারপরে অহনার আম্মু চলে গেল নিজের কাজে। অহনা বসে আছে স্টেজের উপর, তার পাশেই দাঁড়িয়ে আছে রিয়া। রিয়া অহনাকে বলে উঠল, দেখেছিস না, আমি তোকে বলেছিলাম যে ছেলেটা পরিবারের সদস্যগুলো অনেক ভালো। দেখ আমার কথা মিলল তো। অহনা শুধু মাথা নাড়ল, কিছু বলল না। এরই মধ্যে অয়ন চলে আসলো কাজী সাহেবকে নিয়ে। কাজী সাহেবের মাথায় বন্দুক ঠেকানো। কাজী সাহেব ভয়ে ভয়ে বলে উঠল, আমাকে ছেড়ে দাও না, আমি তো জোর করে বিয়ে দিই না, তাও তুমি আমাকে জোর করে তুলে নিয়ে এসেছো। অহনার সামনে দাঁড়িয়ে কাজী সাহেব এই কথাগুলো বলল। অহনা এই কথা শুনে বলে উঠল, আচ্ছা তোর সমস্যাটা কোথায়? তুই সবাইকে জোর করে উঠিয়ে নিয়ে এসে তারপর বিয়ে করবি নাকি? কারোর ইচ্ছের দাম নেই তোর কাছে? অহনার মুখে তুই তুকারি করতে শুনে অয়ন অবাক হয়ে গেল। অয়ন তারপর দাঁত কিরমির করে বলে উঠল, এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি আমাকে তুই তোকারি করছো? তোমাকে ভালোবাসি বলে কি তুমি আমার মাথায় উঠে নাচবে? অয়নের কথা শুনে অহনা হেসে উঠল, তারপর বলল, তোর মাথার উপর উঠে আমি নাচবো? জীবন নেও না। শোন, তুই যদি এখনই বিয়ে বন্ধ না করিস তাহলে তোর অবস্থা কিভাবে খারাপ করতে হয় সেটা আমার খুব ভালোই জানা আছে, বলে দিলাম। তাই নাকি? ও আচ্ছা, আমিও বিয়ে বন্ধ করব না। দেখি কিভাবে তুমি আমাকে জ্বালাতে পারো। মাই ডিয়ার সিনিয়র বউ, এখন চুপচাপ বিয়ে করতে বসো। তারপর অয়ন এবার কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে বুইরা কাজী, এবার আমাদের বিয়ে দিয়ে উদ্ধার করেন। অনেক সময় ফটর ফটর করলেন, কিছু বলিনি। এখন যদি চুপচাপ বিয়ে পড়াতে না বসেন, আপনার টাক মাথা আমি ফাটিয়ে দিব। না না বাবা, আমি বিয়ে পড়াতে বসছি, দয়া করে আমাকে কিছু করো না। তারপরে কাজী বিয়ে পড়ানো শুরু করলো। সব লেখালেখি শেষ করে ছেলের উদ্দেশ্যে বলে উঠল, বাবা, তুমি এই বিয়েতে রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ, কবুল। তারপরে অয়ন পরপর 3 বার কবুল বলে ফেল। এবার পালা অহনার। কাজী সাহেব সেমভাবে প্রশ্ন করলো অহনাকে। তারপরে অহনা বলে উঠল, না, আমি এই বিয়ে নিজের ইচ্ছায় করছি না, আমাকে জোর করা হচ্ছে, আমি এই বিয়ে করব না। অহনার মুখে এমন কথা শুনে অয়ন অহনার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আচ্ছা, তাহলে তুমি কবুল বলবে না, তাই তো? ওকে, ওয়েট এ মিনিট, জাস্ট আমি একটা ফোন দিব, তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। তুমি সেই খবর শোনার জন্য তৈরি হও। এটা বলে অয়ন পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন দিতে যাবে। সেই সময় অহনা বলে উঠল, আপনি কাউকে ফোন দিবেন না, আমি কবুল বলছি। তারপরে অহনাও কবুল বলে দিল। দুজনে বিয়ে সম্পূর্ণ হলো। রিয়াও তারপরে বাসায় চলে গেল। কাজী তার পাওনা টাকা নিয়ে বিদায় নিল। অহনাকে বসিয়ে দিয়ে আসা হয়েছে অয়নের রুমে। ফুল দিয়ে সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে। অহনা খাটের মাঝখানে চুপচাপ বসে আছে আর মনে মনে ভাবছে, এইটাই কি আমার সাথে হওয়ার ছিল? শেষমেশ কিনে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করতে হলো আমার, তাও আবার যাকে আমার সহ্য হয় না তার সাথে। আমি ওর সাথে থাকবো কিভাবে? আর সবচেয়ে বড় কথা, আমার অতীত জানলে তো কখনোই মনে হয় না আমাকে মেনে নেবে। বড়লোক মানুষ বলে কথা, বড়লোকরা তো সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। এ ধরনের বিভিন্ন কথা অহনা ভাবছিল। আর সেই সময় দরজা খোলার আওয়াজ হলো। অহনা গুটি সুটি মেরে বসলো। অয়ন ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল, তারপর বলল, এই যে মিসেস সিনিয়র বউ, তোমার খাবার খেয়ে নাও। সারাদিন তো সেভাবে কিছু খাওয়া হয়নি। অয়নের কথা শুনে যেন অহনার খাবারের কথা মনে পড়ল। এই মুহূর্তে অহনার ক্ষুধা অনুভব করছে। সারাদিন চিন্তা চোটে ওর খাওয়ার কথা মাথাতেই ছিল না। কিন্তু অয়নের সামনে অহনা যে দেখিয়ে বলে উঠল, তোর খাবার তুই খা, আমি খাবো না, আমার খিদে নেই। দেখো, তোমাকে আমি ভালোভাবে বলছি, আমাকে তুই তোকারি করবা না। আমি কিন্তু তোমার স্বামী, মিনিমাম এই সম্মানটুকু আমাকে দাও। তুই আমার সাথে যেসব কাজ করেছিস না, তাতে তুই আমার থেকে সম্মান পাবি না। আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। হয়তো তুমি এখন বুঝবে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। এখন কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, আমার কত ভালো করেছি সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আমাকে জ্বলন্ত জাহান্নামে এনে ফেলেছিস। তোর মতো লোকের সাথে থাকার চেয়ে জাহান্নামে থাকা অনেক ভালো। তুই আমাকে জোর করে বিয়ে করেছিস, আমি তো তোকে বিয়ে করতে চাইনি। আর আমি বললাম তো আমার খাবার খাওয়ার ইচ্ছে নেই, তোর খাবার তুই খেয়ে নে। হ্যাঁ, আমি তোমাকে জোর করে বিয়ে করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, নিজের কাছে রাখতে চাই। ও তাই নাকি? তাহলে এখন নিজের চাহিদাটা আমার উপরে মিটিয়ে নে। যেহেতু বিয়ে করেই ফেলেছিস, একটা অধিকার তো তোর আছে আমার উপর, তাই না? শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তোমার কাছ থেকে কিছু পাওয়ার চাহিদাতে তোমাকে বিয়ে করিনি। আমি তোমাকে বিয়ে করেছি ভালোবেসে, যাতে আমার ভালোবাসা
আর অন্য কেউ না নিয়ে নিতে পারে। সেদিন রাতে যে কাজটা হয়েছিল সেখানে দুজনের হুঁশ ছিল না বললেই চলে। দুজনই বেসামাল অবস্থাতে ছিলাম জন্য সেই রাতে ওই ঘটনাটা ঘটে গিয়েছিল। কিন্তু আজকে আমরা দুজনেই ঠিক আছি এবং তুমি যতদিন না আমাকে পারমিশন দিচ্ছ ততদিন আমি তোমার কাছে যাব না। এখন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি অনেক ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়লাম। তুমি খাবারটা খেয়ে নিও। এ বলে অয়ন গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। অহনা বসে বসে ভাবতে লাগলো। ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম ছেলেটা আসলে ততটা খারাপ নয়, কিন্তু এই ছেলেটা আমার পাশে এসে শুয়ে পড়লো কেন? এখন আমি কোথায় শোবো? অহনা মনে মনে এইসবই ভাবছিল। এমন সময় অয়ন বলে উঠল। ভয় পেও না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারো আমার পাশে। আমি তোমাকে টাচ করব না। তারপর অয়ন ঘুমিয়ে গেল। অহনা বিছানা থেকে উঠে গিয়ে খাবার খেয়ে নিল। তারপর বিছানায় এসে অয়নের একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা অহনার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। অহনার বরাবরই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। ঘুম থেকে উঠে অহনা চমকে গেল, কারণ অহনা দেখল অয়ন ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে অহনা মনে মনে ভাবতে লাগলো। ছেলেটা ঘুমালেই কি নিষ্পাপ লাগে, অথচ দেখে মনে হয় ছেলেটা কত খারাপ নির্দয় একটা মানুষ। না হলে কেউ এইভাবে জোর করে বিয়ে করে? কিন্তু এখন আমি উঠবো কি করে? আমাকে যেভাবে ধরে আছে আমি তো উঠতেই পারছি না। অহনা এসব মনে মনে ভাবছে। হঠাৎ করে অয়ন নড়ে উঠল ঘুমের মধ্যে, বলল, এত নড়াচড়া করছো কেন? একটু জড়িয়ে ধরে ঘুমাতে দাও না। আমি তো অন্য কিছু করছি না, জাস্ট জড়িয়ে ধরে রেখেছি। অয়ন এমনভাবে ঘুমন্ত কণ্ঠে এমনভাবে কথাটা বলল যে অহনা আর ফেলতে পারল না। তাই অহনা চুপচাপ শুয়ে রইল। সকাল 9টা বাজে। অহনা অয়নকে বাধ্য হয়ে ডাকতে লাগলো। এই যে মিস্টার কুম্ভকর্ণ, দেখছিস কয়টা বাজে? তাড়াতাড়ি ওঠ, আমি তোদের বাড়িতে নতুন। আজকে যদি এত বেলা অবধি ঘুমাই আমার কত কথা শুনতে হবে ভেবে দেখেছিস একবার? অহনার এমন কথা শুনে অয়নের ঘুম ভেঙে গেল। অয়ন ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে উঠল, আমার বাবা মা তোমাকে কিছুই বলবে না। আমার বাবা মাকে তাহলে এখনো চেনোনি তুমি। ওনারা খুব ভালো মানুষ, আমি না হয় খারাপ, কিন্তু ওনারা না। হ্যাঁ, সেটা আমি কালকে দেখেই বুঝতে পেরেছি, কিন্তু একটা কথাই ভাবছি, ওনারা এত ভালো মানুষ, তাহলে তোর মতো ছেলে কিভাবে জন্ম দিল? অহনা, তুমি কিন্তু আবারও বেশি বাড়াবাড়ি করছো। আমি মোটেও কোনো বাড়াবাড়ি করছি না। ঠিক আছে, এখন সর, আমাকে উঠতে দে। আমাকে কি তুই কোলবালিশ পেয়েছিস? কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়েছিলি? হ্যাঁ সিনিয়র বউ, তুমি ঠিকই বলেছো, তুমি আমার পার্সোনাল কোলবালিশ। অয়ন এটা বলে বিছানার থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে গেল, কারণ সে জানে অহনা এখন তাকে মারতে আসবে। অহনাও কোনো উপায় না পেয়ে পাশের রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়া শেষ হতেই ওনাটা মাথায় দিয়ে নিচে নামলো। অহনা নিচে নামতে দেখতে পেল অয়নের আম্মু আর অয়নের আব্বু বসে কথা বলছে। অহনাকে নামতে দেখে অয়নের আম্মু বলে উঠল, এই তো অহনা চলে এসেছে, আয় নিচে আয়, তোদের জন্যই অপেক্ষা করছিলাম, একসাথে ব্রেকফাস্ট করব বলে। অয়ন কোথায়? ওকে উঠেছে? অহনা নিচে এসে অয়নের আম্মুর সামনে দাঁড়িয়ে বলল, জি আম্মু, অয়ন উঠেছে, ও ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়েই আসছে। অহনার এই কথা শুনে অয়নের আম্মু বলে উঠল, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে, আমাদের সাথে গল্প কর। তারপরে অয়নের আম্মু অহনার হাত ধরে টেনে তাদের মাঝখানে বসিয়ে দিল। অহনা বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আমতা আমতা করে বলে উঠল, আসলে আঙ্কেল, সরি আব্বু, আমি বলছিলাম কি, কালকে ব্যবহারের জন্য আপনি কিছু মনে করবেন না। আমার মাথাটা আসলে খুব গরম ছিল, এর জন্য ওই রকম করে ফেলেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে মাফ করে দিবেন। অহনার মুখে অয়নের আব্বুর এমন কথা শুনে অহনার দিকে চোখ তুলে তাকালো। তারপর অহনার মাথায় হাত রেখে বলল, না মা, এভাবে বলিস না। আমার কোনো মেয়ে নেই। আমি ভেবেছিলাম বৌমাকে আমি আমার মেয়ের মতো করে আগলে রাখবো। আসলে আমি বুঝতে পারিনি পরিস্থিতিটা এমন। আমি পরিস্থিতিটা না বুঝেই তোর সাথে গিয়ে ওরকম করে ফেলেছি। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। অহনা অয়নের আব্বুর মুখে এমন কথা শুনে অয়নের আব্বু দুহাত ধরে বলে উঠল, আপনি আমার বাবার বয়সী, আর আমি আপনাকে আব্বু বলে ডেকেছি। দয়া করে আমাকে এটা বলে লজ্জা দেবেন না। মেয়েদের কাছে বাবা মা কখনো মাফ চায় না, বরং উপদেশ করে। অহনার মুখে অয়নের আব্বু এমন কথা শুনে খুশি হয়ে গেল। তারপর বলল,
তার মানে তুমি আমাকে বাবা বলে মেনে নিয়েছো অহনা? আমি আপনাকে বাবা হিসেবে মেনে নিয়েছি, তার মানে এই না যে আপনার ছেলেকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি। ওকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়। আমি তোমার কথা শুনে খুব খুশি হয়েছি মা, আমি এতেই খুশি। দেখো, তুমি একদিন ঠিক মেনে নেবে অয়নকে। আমার ছেলেটা একটু জেদি, কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। অয়নের আব্বুর কথা শুনে অহনা কিছু বলল না। অয়নের আম্মু বলে উঠল, অহনা মা, খাওয়া দাওয়া করে নিবি, অনেক বেলা হয়েছে। অয়নের আম্মু এটা বলতে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো অয়ন। অয়নের আম্মুর এই কথা অয়ন শুনতে পেয়েছে, সেই জন্য অয়ন বলে উঠল, আমাকে রেখেই তোমরা ব্রেকফাস্ট করে ফেলবে বা একদিনেই আমি পর হয়ে গেলাম নাকি? অয়নের এই কথা শুনে অয়নের আম্মু বলে উঠল, তুই পর হবি কিসের জন্য? তোর আসতে দেরি হচ্ছিল, সেই জন্য বললাম খাওয়া দাওয়া করে নিতে। অনেক বেলা হয়ে গেছে, মেয়েটা সেই কালকে রাতে খেয়েছিল। অয়ন আর কোনো কথা বলল না। সবাই মিলে খাওয়া দাওয়া করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে অয়ন উঠে চলে যেতে লাগলে অয়নের আব্বু বলে উঠল, কিরে অয়ন, তুই এখন কোথায় বের হচ্ছিস? আজকে অহনাকে নিয়ে তুই অহনাদের বাসায় বেড়াতে যাবি না? এটা তো নিয়ম। অয়ন খাওয়া শেষে উঠতেই যাচ্ছিল। তার আব্বুর এমন কথা শুনে আবার টেবিলে বসে পড়ল। তারপরে বলল, কোন বাসায় ওকে নিয়ে বেড়াতে যেতে বলছো? যেখানে ওর কোনো মূল্য নেই, যেখানে শুধুমাত্র ওর আব্বু আর ওর ভাই ছাড়া ওকে কেউ ভালোবাসে না। অয়নের মুখে এমন কথা শুনে ওর আব্বু আম্মু দুজনেই অবাক হয়ে গেল। সাথে সাথে অহনা ও অবাক হয়েছে অনেকটা। অয়নের আব্বু আম্মু কিছু বুঝতে না পেরে অয়নকে প্রশ্ন করলো, মানে অয়ন, তুই কি বলছিস এসব? আমরা কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে আমাদের বল তো। অয়নের আব্বুর এই কথা শুনে অয়ন অহনার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর অহনার উদ্দেশ্যে বলে উঠল, অহনা, সত্যি এটা কি তুমি বলবে না সত্যিটা আমি বলবো? কোনটা? অয়নের মুখে এমন কথা শুনে অহনা খুব ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, অয়ন কিসের কথা বলছে? তাহলে কি অয়ন সবটা জেনে গেছে? কি হলো অহনা, তুমি এখনো চুপ করে আছো? তার মানে তুমি সত্যিটা বলবে না, তাই তো আমাকেই বলতে হবে। অয়নের মুখে এমন কথা শুনে অহনা মাথাটা নিচু করে বসে রইল। সে কিছু বলছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর অয়ন তার বাবা মাকে উদ্দেশ্য করে বলে উঠল, কালকে আমি বাসা থেকে বের হয়ে প্রথমে অহনাদের বাসায় যাই। অহনাদের বাসায় গিয়ে আমি একটা কথা জানতে পারি, যেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তারপরও আমি নিজেকে সামলে নেই। এইটুকু বলেই অয়ন থেমে গেল। অয়নের থেমে যাওয়াটা যেন অহনার ভয়টা দ্বিগুণ বাড়িয়ে দিল। অয়নের আব্বু অয়নকে বলে উঠল, কি হলো, তুই চুপ করে গেলি কেন? বল, তারপরে কি হয়েছিল? আমি প্রথমে অহনাদের বাসার ভেতরে ঢুকি। আমাকে ঢুকতে দেখেই অহনার আব্বু আমার দিকে তেড়ে আসে। তারপরে আমাকে বলে, এই ছেলে, খবরদার, বাসার ভেতরে এক পাও রাখবি না তুই। আমি সব খবর পেয়েছি। আমার মেয়েকে তুই তুলে নিয়ে গিয়েছিস, তাই না? হ্যাঁ, আমি আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়েছি। আপনার কোনো সমস্যা আছে? আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাই আমি আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়েছি বিয়ে করব বলে। এই ছেলে, তোর কত বড় সাহস! তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস। জানিস আমি কে? আমি জানি আপনি কি। আমি কি আপনাকে ভয় পাই? আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। তোর মতো একটা বখাটে ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আমার মধ্যে আপনি কি বখাটে টাইপের অভ্যাস দেখেছেন বলুন তো? তুই আমার মেয়েকে জোর করে কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়েছিস বিয়ে করার জন্য। এটা কি কোনো ভালো ছেলেরা করে? তুই বল তো। ও, এটাই যদি আমার দোষ হয়ে থাকে, এমন দোষ আমি করতে রাজি আছি, কারণ আমি আপনার মেয়েকে আমি ভালোবাসি। সো এটা আমার কাছে কিছু মনে হয় না যে এটা কোনো দোষের কাজ। অয়নের এই কথাটা শুনে অহনার আব্বু আরও কিছু বলতে যাবে, কিন্তু অয়ন অহনার আব্বুকে কিছু বলতে না দিয়ে সে নিজেই বলে উঠল, দেখেন শ্বশুর আব্বু, আমার এত সময় নেই, আমাকে ভিতরে যেতে দিন। আমি সবার সাথে কথা বলে সবার দোয়া নিয়ে আমি অহনাকে বিয়ে করতে চাই। তারা যদি আমার সাথে যেতে চায় যেতেও পারে। এখান থেকে বের হয়ে আবার আমাকে কাজীকে ডাকতে হবে। তারপরে অয়ন অহনার আব্বুর কোনো কথা না শুনে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে দেখলো ডাইনিং রুমে সবাই বসে আছে। অয়নকে ঢুকতে দেখে সবাই বেশ অবাক হয়ে গেল। অয়নকে কেউই চেনে না। অয়ন বেশ অবাক হলো, কারণ সবাই বেশ হাসি খুশি আছে।
ওদের বাড়ির মেয়ে যে নিখোঁজ সেটা দেখে বোঝাই যাচ্ছে না। একমাত্র একজনের মুখ একটু চিন্তিত দেখাচ্ছে। অয়নকে দেখে অহনার ভাই বলে উঠল, এই ছেলে, তুমি কে? আর তুমি কীভাবে বাসার মধ্যে ঢুকে এলে? এখন চাও তো, কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই। আমরা একটু সমস্যার মধ্যে আছি, কোনো দরকার হলে পরে এসো। অহনার ভাইয়ের এই কথা শুনে অয়ন কিছু বলতে যাবে, তার আগেই অয়নের পেছন থেকে অহনার আব্বু বলে উঠল, রাকিব, এই ছেলেটা অহনাকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে আর এখন এসেছে আমাদের ওর বিয়ের দাওয়াত দিতে। অহনার আব্বুর মুখে এই কথা শুনে রাকিবের মাথায় রক্ত উঠে গেল। তারপর দৌড়ে গিয়ে অয়নের কলার চেপে ধরে বলে উঠল, এই তোর সাহস হয় কি করে আমার বোনের গায়ে টাচ করার? তোর কত বড় সাহস, কত বড় কই রে? আজকে আমি তোকে শেষ করে ফেলবো। রাকিবের মুখে এমন কথা শুনে অয়ন হাসতে লাগলো। অয়নকে হাসতে দেখে রাকিবের মাথায় আরও রাগ উঠে গেল। সে রেগে বলে উঠল, এই, তা আমি কি তোকে কোনো হাসির কথা বলেছি যে তুই হাসছিস? আর আমার বোন কোথায় তুই তাড়াতাড়ি বল, আমি আমার বোনের কাছে যাব। তুই আমার বোনের কোনো ক্ষতি করিসনি তো? আপনি আগে আমার কলার ছাড়ুন, তারপর আমি আপনাকে সব কথা বলছি। আর আমি আপনার বোনের কোনো ক্ষতি করতে যাব কেন? আমি ওকে ভালোবাসি, আমি ওকে আজকে বিয়ে করব, সেটাই আমি আপনাদের বলতে এসেছি। অয়নের কথা শুনে রাকিব যেন আরও রেগে গেল। তারপরে কিছু একটা ভেবে রাগটা কন্ট্রোল করে ওকে ছেড়ে দিল। তারপরে অয়ন বলে উঠল, আপনারা অহনার কে কি হন সেটা আমি জানি না। অহনার পরিবারের সবাই এখানে আছেন কিনা আমি তাও জানি না। যারা এখানে আছেন তাদের কিছু কথা বলি, সবাই শুনুন। অহনাকে প্রথমে আমি একটা হোটেল রুমে দেখি, দুজনে নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। ওর সাথে আমি সেদিন রাতটা কাটাই। তখন থেকে আমার ভালো লাগতে শুরু করে অহনাকে, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি অহনাকে বিয়ে করব। যেহেতু ওর সাথে আমি রাত কাটিয়েছি তো ওকেই আমি বিয়ে করব। আপনারা চাইলেও আমাকে আটকাতে পারবেন না। আর যদি আপনারা আমাদের বিয়েতে উপস্থিত থাকতে চান তাহলে আপনারা আমার সাথে যেতে পারেন, আর না হলে আমি একাই চলে যাচ্ছি। এতটুকুই আপনাদের জানানোর ছিল। অয়নের পুরো কথা ড্রয়িং রুমে উপস্থিত সবে শুনল। তারপরে অহনার ভাই অয়নকে রেগে বলে উঠল, আমার বোনের নামে আর একটা উল্টাপাল্টা কথা বলে তোকে এখানে মেরে পুঁতে রেখে দেব, বলে দিলাম। আমার বোন কখনো এরকম কাজ করতে পারে না। আমার বোনকে আমি বিশ্বাস করি। অহনার ভাইয়ের এই কথা শুনে অয়ন কিছু বলতে যাবে, তার আগেই অহনার আম্মু বলে উঠল, অনেক হয়েছে রাকিব, তুই এবার চুপ কর। তোকে আমি আগেই বলেছিলাম রাস্তার মেয়েরা কখনো ভালো হতে পারে না। তোরা তো আদর যত্নে ওকে মানুষ করলি, আর তোদের সম্মান ওই মেয়ে কোথায় রাখলো? তোকে আর তোর আব্বুকে পই পই করে বলেছিলাম এই মেয়েকে মানুষ করিস না, একদিন তোদের সম্মান সব নষ্ট করে দেবে। কিন্তু আমার কথা তো শুনিসনি, দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিস। আম্মু, তুমি চুপ করো, তুমি বুঝবে না। এই ছেলেটা আমার বোনের নামে মিথ্যা কথা বলছে। কি বোন বোন করছিস তখন থেকে? অহনা তো তোর আপন বোন না, রাস্তা থেকে তুলে মানুষ করা মেয়ে। এটা ওই ছেলেটাকে ভালো করে বুঝিয়ে দে। আর ওই ছেলেটা যদি অহনাকে বিয়ে করতে চায় তোর সমস্যা কোথায়? ঘাট থেকে একটা আপদ বিদায় হবে। চুপ করে থাকতো তুই, একটা কথাও বলিস না। আর এই ছেলে শোনো, তুমি ওকে বিয়ে করবে বা কী করবে সেটা তোমার বিষয়, আমাদের এতে মাথা ব্যথা নাই। আর শোনো, এতদিন ধরে ওকে মানুষ করেছি, অনেক টাকা খরচ হয়েছে আমাদের, কিছু টাকা দিয়ে যাও, ওর বিষয়ে কোনো খোঁজ খবর নিতে যাব না, মাথা ব্যথা নেই। অহনার আম্মুর মুখে এই কথা শুনে অয়ন অনেকটা অবাক হয়ে যায়। অয়ন মনে মনে ভাবতে লাগে, মানুষের ব্যবহার এতটা খারাপ হতে পারে কি করে অহনা? তাহলে এতদিন কত যন্ত্রণা কষ্ট সহ্য করে এখানে ছিল। ছি, আমার ভাবতেই লজ্জা করছে। অয়ন মনে মনে এই কথা ভেবে পকেট থেকে একটা এটিএম কার্ড বের করে অহনার আম্মুর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নিন, আপনার টাকা দরকার তো? এই কার্ডের ভেতরে 5 লাখ টাকা আছে। আশা করি এতে আপনার হয়ে যাবে। আরও যদি লাগে আমার আব্বুর অফিসের কার্ডটাও আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি জানাবেন। আর আশা করি ভবিষ্যতে অহনার আশেপাশেও কখনো যাবেন না। অহনার আম্মু তো টাকাটা পেয়ে অনেক খুশি হয়ে গেল। তারপরে অয়ন অহনার আব্বু এবং ওর ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, আঙ্কেল, ভাইয়া, আপনারা চিন্তা করবেন না। অহনা আমার কাছে অনেক সুখে থাকবে। আমাকে যতটা খারাপ মনে করছেন আমি অতটাও খারাপ না, আমার উপর ভরসা করতে পারেন। আর হ্যাঁ, আপনাকে দেখার ইচ্ছে হলে আপনারা গিয়ে আমাদের বাসা থেকে ওকে দেখে নিয়ে আসতে পারেন। আর কেউ অহনার কাছে যেন যেতে না পারে আমি চাই না।
অহনার সাথে যারা খারাপ ব্যবহার করে তারা অহনার আশেপাশেও থাকুক। আমার আর অহনার জন্য দোয়া করবেন। আজকে আসি। এই বলে অয়ন ওখান থেকে বের হয়ে গেল। অয়নের সব কথা শুনে অয়নের আব্বু আম্মু অবাক হয়ে গেল। অপরদিকে অহনা মাথা নিচু করে আছে আর কান্না করছে। অয়ন তারপরে বলে উঠল, অহনা, তুমি খবরদার কান্না করবে না। এত কিছু শোনার পরেও আমার একটু খারাপ লাগেনি, যতটা খারাপ লেগেছে এটা ভেবে যে অহনা ওই বাসায় থেকে কতটা অপমানিত হয়েছে আর কতটা নির্যাতিত হয়েছে। শুধুমাত্র আঙ্কেল আর রাকিব ভাইয়া ছাড়া অহনাকে কেউ ভালোবাসে না। রাকিব ভাইয়ের বউ খুব একটা সুবিধার নয়। টাকা পেয়ে ওরা খুব খুশি হয়ে গেছে। টাকার কাছে সবাই হার মানে। বাবা, তুমি এখন বলো আমি কি ভুল কিছু করেছি? না বাবা, তুই কোনো ভুল করিসনি। তোকে আজ আমার নিজের ছেলে ভেবে আমার গর্ববোধ হচ্ছে। আর অহনামা, শোনো, তুমি কখনো ভাববে না তোমার বাবা মা নেই। আজ থেকে আমরাই তোমার বাবা মা। তোমাকে আমরা এমনভাবে রাখবো তোমার কখনো মনেই হবে না তুমি শ্বশুর বাড়িতে আছো। অয়নের আব্বুর এমন কথা শুনে অহনা কেঁদে দিল। অয়নের আম্মু এসে অহনাকে জড়িয়ে ধরে বলল, এই পাগড়ি মেয়ে, এত কান্না করছিস কেন? কান্না করার কি আছে? আজকে থেকে তো কোনো কান্নাকাটি চলবে না, ঠিক আছে? মন খারাপ না করে যা, রুমে যা। রুমে গিয়ে রেস্ট নে, আমি একটু পরে আসছি। অয়নের আম্মুর কথা শুনে অহনা চলে গেল উপরে। অহনা চলে যেতেই অয়নের আম্মু অয়নকে বলল, অয়ন, তোর এখন বের হতে হবে না, তুই উপরে যা। অহনার মনটা ভালো নেই, তুই একটু অহনার পাশে থাক, ওর ভালো লাগবে। অয়ন তার আম্মুর কথা শুনে বাইরে না গিয়ে চলে গেল নিজের রুমে। উপরে গিয়ে দেখল অহনা জানালার পাশে দাঁড়িয়ে মুখ ভার করে বাহিরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। অয়ন অহনার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, এত মনোযোগ সহকারে কি ভাবছো? তোমার মন খারাপ বুঝি খুব? অহনা নিজের মনে অনেক কিছুই ভাবছিল। হঠাৎ করে অয়নের কণ্ঠস্বর পেয়ে তার চোখের পানি মুছে অয়নের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি এত কিছু জানার পরও কেন আমাকে বিয়ে করলে? দয়া করে বুঝি আমার উপর। আমার মতো একটা অনাথ মেয়েকে বিয়ে করে কি পেলে তুমি? কে বলেছে তুমি অনাথ? আরে তুমি অনাথ নাও, আর যাই হও আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার উপরে কিছু হয় না। আর আমি দয়া করতে যাব কেন? আমি তোমাকে ভালোবাসির জন্য তোমাকে বিয়ে করেছি। তুমি এদিক দিয়ে ঠিকই বলেছ। আমি যে একেবারে অনাথ সেটা তো বলা যায় না। আমার বাবা না হয় পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু আমার জন্মদাত্রী মা তো বেঁচে আছে। মানে তোমার কথা কিছু বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলবে? তোমার মা যদি বেঁচে থাকে তাহলে তুমি রাকিব ভাইদের কাছে কিভাবে মানুষ, আর তোমার মা এখন কোথায় আছে? আমার বাবা মা বিয়ে করে ভালোবেসে তাদের একমাত্র সন্তান হলাম আমি। কিন্তু আমার মার ছিল অনেক টাকার লোভ। আমার বাবার ছোটখাটো ব্যবসা ছিল, সেই সুবাদে তার কিছু বন্ধু বান্ধব আমাদের বাড়িতে যাওয়া আসা করত। আমার মা আমার বাবার একমাত্র বড়লোক বন্ধুর সাথে পালিয়ে যায় আমাকে আর বাবাকে ফেলে রেখে। আর আমার বাবা সেটা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার বাবা খুব ভালো বন্ধু ছিল নাহিদ আঙ্কেল, তিনি আমাকে তার বাসায় নিয়ে যায়, তার মেয়ের পরিচয় আমাকে বড় করে। কখনো আন্টি আমাকে মেনে নিত না, এমনকি আমাকে কখনো একটু ভালোবাসাও দেয়নি। বাড়ির বাকি সবাই আমাকে অপমান করত, এমনকি আন্টি আমাকে মা বলেও ডাকতে দেয়নি। আমি নাহিদ আঙ্কেলকেই আমার বাবা বলে জেনে এসেছি। উনি আমাকে বাবার ভালোবাসা দিয়েছে, আর রাকিব ভাইয়া তো আমাকে মাথায় করে রাখতো সবসময়। অহনা কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। অয়ন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে অহনাকে জড়িয়ে ধরল। অহনা ও আর কিছু বলল না। অয়ন অহনাকে জড়িয়ে ধরে বলে উঠল, অহনা প্লিজ, তুমি এভাবে কান্না করো না। তোমার কান্না আমার সহ্য হয় না। আমি তোমাকে ভালোবাসি। দেখো আজকের পর থেকে তোমাকে আমি কোনো কান্না করতে দিব না। তুমি আমার সাথে থাকবে, আমাকে ভরসা করে। অয়নের এই কথা শুনে অহনা অয়নের বুক থেকে ছিটকে সরে গেল। এটা দেখে অয়ন বলে উঠল, কি হলো অহনা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে আমাকে বলতে পারো। আমি একবার একজনকে ভরসা করে দ্বিতীয়বার আমি আর কাউকে ভরসা করতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও অয়ন। এটা বলে কান্না করতে করতে অহনা ওয়াশরুমে ঢুকে গেল। অহনার যাওয়ার দিকে তাকিয়ে অয়ন বলে উঠল, আমি জানি না অহনা তোমার সাথে কি হয়েছে, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি তোমার ভরসার জায়গা থেকে আমি জয় করে নিব একদিন, আর তুমি আমাকে ভালোবাসবে।
অয়ন আর কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। অপরদিকে অহনা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে রুমে কেউ নেই, রুম ফাঁকা। অহনা আর কিছু না ভেবে চলে গেল নিচে, গিয়ে দেখে অয়নের আম্মু কাজ করছে। অহনা অয়নের আম্মুর কাছে চলে গেল। অহনাকে দেখে অয়নের আম্মু বলে উঠল, কিরে মা, তোর মন কি একটু ভালো হয়েছে? নিচে নামলি যে, উপর থেকে একটু রেস্ট নিতি। না আম্মু, আমি ঠিক আছি। একা একা ভালো লাগছিল না, এই জন্য নিচে নেমে এলাম। আচ্ছা আম্মু, অয়ন কি বের হয়েছে কোথাও? হ্যাঁ, দেখলাম তো বের হয়ে গেল। কেন, তোকে বলে যায়নি ও? না আসলে আম্মু, আমি তখন ওয়াশরুমে ছিলাম, ও তখন বের হয়েছে, এর জন্য হয়তো আমাকে বলে যেতে পারেনি। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমার আর তোর জন্য কফি বানাই। তোর আব্বুও তো বের হয়ে গেছে, অয়নও বের হয়ে গেছে। আমরা দুজন মিলে কফি খাবো আর অনেক গল্প করব, ঠিক আছে? কফি খাস তো তুই? হ্যাঁ আম্মু, আমি কফি খাই। কফি তো আমার ফেভারিট। আপনি আমাকে দিন, আমি বানিয়ে দিচ্ছি। এই, একদম না, তোকে বানাতে হবে না। তুই যা ড্রয়িং রুমে গিয়ে বস, আমি 2 মিনিটে বানিয়ে নিয়ে আসছি। অয়নের আম্মুর কথা শুনে অহনা চলে গেল ড্রয়িং রুমে, বসে টিভি দেখতে লাগলো। অয়নের আম্মু বেশ কিছুক্ষণ পর 2টা কফির মগ নিয়ে চলে আসলো ড্রয়িং রুমে। তারপরে দুজনে মিলে অনেক গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অয়নদের বাসার কলিং বেল বেজে উঠল। অহনা উঠতে যাবে, এমন সময় অয়নের আম্মু বলে উঠল, অহনা, তুই বস, আমি দেখে আসছি কে এসেছে। এই বলে অয়নের আম্মু উঠে চলে গেল দরজা খুলতে। অয়নের আম্মু দরজা খুলে যা দেখতে পেল তা দেখে অবাক হয়ে গেল। আসসালামু আলাইকুম। অহনা আছে কি? আমি অহনার সাথে দেখা করতে এসেছি। অয়নের আম্মু অহনার আব্বুদের চিনতে না পেরে বলে উঠল, হ্যাঁ, অহনা তো ভিতরেই আছে, কিন্তু আপনারা কে? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি অহনার আব্বু, আর ও হচ্ছে অহনার ভাই। আমরা একটু অহনার সাথে দেখা করতে আসছি। প্লিজ আমাদের ভেতরে যেতে দিন। অয়নের আম্মু অহনার আব্বু এবং অহনার ভাইকে নিয়ে ভিতরে চলে গেল। অহনা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ করে ওর আব্বু আর ভাইকে দেখে অহনা উঠে দাঁড়িয়ে ওর আব্বুকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। তারপর বলে উঠল, আব্বু তুমি এসেছো, তুমি কেমন আছো? আমার শরীর ভালো আছে তো? হ্যাঁ রে মা, আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস? তুই এখানে ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। অয়নের আব্বু আম্মু খুব ভালো, আমাকে খুব যত্নে রেখেছে। অহনার কথা শেষ হতেই অহনার ভাই বলে উঠল, কিরে বোন, তুই কি আমাকে ভুলে গেছিস? আমার সাথে কথা বলছিস না যে? আয় আমার কাছে, তোকে একটু আদর করে দেই। অহনা তার ভাইয়ের কথা শুনে তার আব্বুকে ছেড়ে তার ভাইয়ের কাছে চলে গেল। 2 ভাই বোন কথা বলছে, এর মাঝেই অয়নের আম্মু বলে উঠল, অহনা মা, তুমি তোমার আব্বু আর ভাইকে বসাও, আমি রান্নাঘর থেকে আসছি, কেমন? ঠিক আছে আম্মু, আমি কি যাব আপনার সাথে? আমার সাথে তোমাকে যেতে হবে না, তুমি বসে গল্প করো, আমি যাব আর আসবো। আপনারা একটু বসুন, কেমন? আমি এক্ষুনি আসছি। আপা, আমাদের জন্য এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমি তো এসেছি শুধু আমার মেয়েটাকে দেখার জন্য। কি বলেন ভাইজান এসব? আপনি আমাদের বাসায় প্রথম এসেছেন, আপনাকে কি খালি মুখে যেতে দিতে পারি? আর আপনারা কিন্তু লাঞ্চ না করে যেতে পারবেন না। অহনার আব্বুকে কিছু বলতে না দিয়ে অয়নের আম্মু চলে গেল রান্নাঘরে। গিয়ে অয়নের আব্বুকে ফোন দিয়ে বলল তাড়াতাড়ি বাসায় আসার জন্য। তারপরে হালকা কিছু নাস্তা রেডি করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে চলে আসলো ড্রয়িং রুমে। তারপর সবাই মিলে বসে গল্প করতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। অয়নের আম্মু গিয়ে দরজা খুলে দিল। দেখলো অয়নের আব্বু চলে এসেছে। অয়নের আব্বু ভিতরে এসে দেখলো সবাই মিলে গল্প করছে। অয়নের আব্বুকে দেখে অহনার আব্বু উঠে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর আপনি উঠে আসলেন কেন? আপনি গিয়ে বসুন, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি, তারপর জমিয়ে আড্ডা দিব। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আপনি তাহলে ফ্রেশ হয়ে আসেন। অয়নের আব্বু চলে গেল রুমে ফ্রেশ হতে। অহনার আব্বু আবার এসে বসে পড়ল। সবাই মিলে আড্ডা দিচ্ছে।
এমন সময় অয়নের আম্মু বলে উঠল, অহনা মা, তোমরা বসে গল্প করো, আমি রান্নাঘরের দিকে যাই, দেখি কি কি রান্না করা যায়। কেমন? আপামনি, বেশি ঝামেলা করতে যাবেন না কিন্তু। আপনি জোর করছেন জন্য যেতে পারছি না। আমরা এসে আপনাকে ঝামেলায় ফেলে দিলাম, তাই না? এমনটা একদমই না, আপনারা এসেছেন এজন্য আমাদের খুব ভালো লাগছে। আর রান্না করতে কিসের ঝামেলা? রান্না ঝটপট হয়ে যাবে, আপনারা এত চিন্তা করবেন না। আর আমার হাতে হাতে কাজ করার জন্য তো রহিমা আছেই। অয়নের আম্মুর এই কথা শেষ হতেই অহনার আব্বু বলে উঠল, অহনা মা, যা তোর শাশুড়ির সাথে গিয়ে হাতে হাতে কাজ করে দে। আমরা এখানে বসছি, না হয় উনি একা একা করবে, কষ্ট হবে তো। এই খবরদার, একদম না অহনা মা, তুমি বসে তোমার আব্বু আর ভাইয়ের সাথে গল্প করো, আমি বাকিটা সামলে নেব। বললাম তো রহিমা আমার সাথে আছে হাতে হাতে কাজ করার জন্য। আর তুমি একটা কাজ করো, তুমি বরং অয়নকে ফোন দিয়ে বলো তাড়াতাড়ি বাসায় আসার জন্য। কিন্তু আমার কাছে তো ওনার নাম্বারটা নেই। আমার ফোনটা নেও, আমার ফোনে আছে, আমার ফোন থেকে ফোন করে আসতে বলো তাড়াতাড়ি। ঠিক আছে আম্মু, আমি বলে দিচ্ছি। অহনা অয়নকে ফোন দিতে চলে গেল। আর অয়নের আব্বু চলে এসেছে ফ্রেশ হয়ে। তারপর জমিয়ে তিনজন মিলে আড্ডা দিচ্ছে। অয়নকে ফোন দিতেই অয়ন অবাক হয়ে গেল, মনে মনে বলল, এই সময় মা কেন আমাকে ফোন দিয়েছে? আমাকে তো এই সময় মা ফোন দেয় না। বাসায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? এসব ভাবতে ভাবতেই অয়ন তাড়াতাড়ি রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই অয়ন বলে উঠল, হ্যালো আম্মু, তুমি এই সময় ফোন দিয়েছো কেন? বাসায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? অয়নের কথা শুনে অহনা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। অহনা অনেক কষ্টে হাসি থামিয়ে বলে উঠল, আমি আপনার আম্মু নই, আমি অহনা। অহনার কণ্ঠ শুনে অয়ন অবাক হয়ে গেল। অহনা তাকে ফোন দিয়েছে। তাড়াতাড়ি করে অয়ন বলে উঠল, অহনা, তুমি হঠাৎ ফোন দিয়েছো, তোমার কি কিছু দরকার? কোনো সমস্যা হয়েছে তোমার? দূর মিয়া, আগে আমার কথাটা শুনুন। আমার কোনো সমস্যা হয়নি, আমার আব্বু আর ভাইয়া এসেছে, আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। এই বলে অহনা ফোন কেটে দিল। অয়ন তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর অয়ন বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল দিতেই অহনা দরজাটা খুলে দিল। অয়ন বাসার ভেতরে চলে আসলো। এসে অহনার আব্বু আর ভাইকে বলে উঠল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, কেমন আছেন? আপনি আর ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমার কাছে এসে বসো। অহনার আব্বু এমন কথা শুনে অয়ন গিয়ে অহনার আব্বুর পাশে বসলো। তারপর অহনার আব্বু অয়নের হাত ধরে বলে উঠল, আসলে অয়ন, তোমার কাছে আমি কিভাবে ক্ষমা চাইবো জানি না। তোমার সাথে অহনার আম্মু যে ব্যবহার করেছে, আমার ক্ষমা চাওয়ার মুখটাই নাই আর। আব্বু, আপনি এমনি বলবেন না, আপনার মুখে কথা মানায় না। আপনি আমার অনেক বড় শ্রদ্ধেয় ব্যক্তি, আপনি আমাকে আদেশ করতে পারেন, ক্ষমা চাইতে পারেন না। আমিও তো তোমার সাথে কত খারাপ কথা বলেছি, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আসলে তখন মাথা ঠিক ছিল না। আমি কিছু মনে করিনি, এটা তো স্বাভাবিক। যে কোনো বাবার মাথায় চিন্তা থাকলে সে এরকমই ব্যবহার করবে। একটা কথা শোনো, আমার মেয়েটাকে কখনো অবহেলা করো না। ও আমার আপন মেয়ে না হতে পারে, কিন্তু খুব লক্ষ্মী মেয়ে এবং শান্তশিষ্ট। তুমি খুব ভালো, আমি ওকে নিজেই বড় করেছি, আমি জানি। অহনার আব্বুর এই কথা শুনে অয়ন কিছু বলতে যাবে, তার আগেই অয়নের আব্বু বলে উঠল, ভাইজান, আমাদের অহনার অতীত নিয়ে কোনো সমস্যা নেই। এটা কারোর হাতে থাকে না, এটা তো আল্লাহর চাওয়ার উপর নির্ভর করে। আল্লাহ চেয়েছে তাই অহনা আজকে অনাথ হয়েছে, কিন্তু ও তো অনাথ নয়। ও আপনার মতো বাবার ভালোবাসা পেয়েছে, রাকিবের মতো একটা ভাই পেয়েছে। ওর আর কিসের অভাব বলেন? আর অহনা আমাদের বাসায় তার ইচ্ছা মতোই থাকবে, এখানে ও কখনো কষ্টে থাকবে না, এটুকু আপনাকে আমি কথা দিতে পারি। অয়নের আব্বুর কথা শুনে পাশ থেকে অহনার ভাই বলে উঠল, আমার বোনটা অনেক ভাগ্য করে এমন শ্বশুরবাড়ি আর এমন স্বামী পেয়েছে। আমি বিশ্বাস অহনা কখনো এখানে কষ্টে থাকবে না।
এভাবেই আড্ডা দিতেই দুপুর হয়ে গেল। অপরদিকে অয়নের আম্মুর রান্নাও প্রায় শেষ। সব কিছু টেবিলে সাজিয়ে রেখে অয়নের আম্মু বলে উঠল, অয়নের আব্বু, তোমরা সবাই চলে এসো, খাবার রেডি, অনেক বেলা হয়ে গেছে, খাবার খেতে হবে তো। তারপর সবাই মিলে এসে খাওয়া দাওয়া করে নিল। হাসি ঠাট্টা করতে করতে খাওয়া দাওয়া শেষ। অহনার আব্বু আর ভাই বিদায় নিয়ে চলে গেল। অহনার আব্বু আর অহনার ভাই চলে যেতেই অহনার একটু মন খারাপ করলো। সে উপরে উঠে গেল নিজের রুমে। এটা অয়ন খেয়াল করলো, তাই অয়নও চলে গেল নিজের রুমে। গিয়ে দেখে অহনা বসে কান্না করছে। তাই অয়ন অহনাকে বলে উঠল, অহনা, তুমি আবার কান্না করছো কেন? তোমার যখনই মন চাইবে আমাকে বলবে, আমি আব্বুকে ফোন দিয়ে বলবো তোমার সাথে দেখা করে যাওয়ার জন্য। এত ভালোবাসি কি আমার কপালে সহ্য হবে? কেন তোমার কপালে সহ্য হবে না? আমি তোমাকে ভালোবাসে আমি মরিয়ে রাখবো, কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। কিন্তু আমি কি তোমাকে কখনো ভালোবাসতে পারবো অয়ন? আমার তো ভালোবাসার প্রতি কোনো বিশ্বাসই কাজ করে না। কেন অহনা, তোমার ভালোবাসার প্রতি এত ঘৃণা কেন? তুমি কি আমাকে বলবে? আমি আমার বাবা মার অশান্তি দেখে বড় হয়েছি, তাই ভেবেছিলাম কখনো কাউকে ভালোবাসবো না। কিন্তু আমরা মেয়ে মানুষ, আমাদের মন নরম প্রকৃতির। একটা ছেলে আমার পেছনে অনেক ঘুরঘুর করতো, ওইটা দেখে অনেক দিন ওকে ঘুরিয়েছি, কিন্তু পরে নিজের মন নরম হয়ে গেছে। তারপর ওকে ভালোবাসতে শুরু করি। আমাদের রিলেশন প্রায় 6 মাস। হঠাৎ করে একদিন ওই ছেলেটা আমাকে বলে, ও না বেবি, চলো না আমরা রুম ডেট করি। রায়হান, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি সব কি বলছো? এখন আমি এসব কিছু করতে পারবো না। আমাকে বিয়ে করার পর যা খুশি তাই করো, কিছু বলবো না তখন। আচ্ছা না, তুমি এত বড় লোকের মেয়ে হয়েও তুমি এত ব্যাকডেটেড কি করে? তোমাকে যখন বলি পার্টিতে আসো তখনও তুমি আসতে চাও না। তোমার শুধু চেহারাটা একটু সুন্দর, তাছাড়া তোমার মধ্যে কোনো গুণ নেই। না তুমি পার্টিতে যেতে পছন্দ করো, না আবার তোমাকে একটু টাচ করলে তোমার অসহ্য লাগে। তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। আজকে তোমার সাথে আমি ব্রেকআপ করলাম। আজকালকার যুগের মেয়েদের মতো একটু মডার্ন হওয়ার চেষ্টা করো, তবে যদি তোমাকে কোনো ছেলে পছন্দ করে। তাছাড়া কোনো ছেলেই আর তোমাকে পছন্দ করবে না। তুমি এসব কি বলছো রায়হান? তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে মন থেকে ভালোবাসো, আমায় রূপ গুণে দেখে ভালোবাসো না। তাহলে তুমি এখন এমন কেন করছো আমার সাথে? আমি তো এগুলো বলেছিলাম তোকে শুধুমাত্র পটানোর জন্য। আমি তো তোকে ভালোবেসেছিলাম শুধুমাত্র শরীরের জন্য, কিন্তু সেটাই যখন আমি পাবো না, তাহলে আর তোর পেছনে সময় নষ্ট করে আমার লাভ নেই। ছি রায়হান, তোমার মন মানসিকতা এতটা নিচু। তোমার সাথে আর কোনোদিন আমি কথা বলবো না। তুই কি কথা বলবি না? আমি তো তোর সাথে আর কোনোদিন কথা বলবো না। এখনো সময় আছে, নিজেকে একটু মডার্নভাবে তৈরি করে, না হলে কেউ তোকে পছন্দই করবে না। এটা বলেই রায়হান ফোনটা কেটে দিল। এগুলো বলেই অহনা কান্নায় ভেঙে পড়ল। অয়ন অহনাকে বলল, অহনা, তুমি খবরদার কান্না করবে না। তারপরেও কি হয়েছিল বলো আমাকে, আমি সবটা শুনতে চাই। তারপরে আমি আমার বান্ধবী রিয়াকে সবকিছু খুলে বলি আর কান্না করতে থাকি। রিয়া তারপরে আমাকে জোর করে সেদিন পার্টিতে নিয়ে যায়। ও বলে যে ওখানে গেলে নাকি আমার কষ্ট ভুলে যেতে পারবো। তারপর থেকে তো সব ঘটনা তুমি জানোই। ও হ্যাঁ, এখন সবটা বুঝতে পেরেছি। তার মানে তুমি সেদিন জেদ করে ড্রিঙ্কস করেছিলে আর নিজেকে সামলাতে পারোনি, জন্য সেদিন রাতে সেই ঘটনাটা ঘটে যায়, তাই তো? হ্যাঁ, সেজন্যই। আর রায়হান আমার সাথে এরকম বেইমানি করার পর ভালোবাসার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। তাই আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক। আমার শুধু ভয় হয় যদি আবারও আমার সাথে কেউ প্রতারণা করে। সেজন্য আমি চাই না আমাকে কেউ বলুক সে আমাকে ভালোবাসে। অহনা, সবাই একরকম হয় না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমাকে একটাবার বিশ্বাস করে দেখো, আমাকে একটাবার বিশ্বাস করে দেখো। আমি রায়হানের মতো তোমাকে ঠকিয়ে চলে যাব না। আমি তোমাকে সারা জীবন বুকের মাঝে আগলে রাখবো। অয়ন এমনভাবে কথাগুলো বলেছে যে অহনা নিজেরই মায়া হচ্ছে। অহনা আর নিজেকে সামলাতে না পেরে অয়নকে জড়িয়ে ধরে বলে উঠল, কারণ তুমিও যদি রায়হানের মতো আমাকে কষ্ট দাও, আমি মরে যাব। তোমার পরিবার আমাকে এত ভালোবাসে, তুমি আমাকে ভালোবেসে আগলে রাখো। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে আগলে রাখবো বুকের মাঝে, কখনো ছেড়ে যেতে দেব না। অহনা অয়নের বুকের সাথে মাথা উঠিয়ে চোখের পানি মুছে বলে উঠল, অনেক সময় হলো উপরে এসেছি, আমরা আব্বু আম্মু কি ভাববে? চলো নিচে চলো। আব্বু আম্মু কিছু ভাববে না। আব্বু আম্মু ভাববে ছেলে আর বউ প্রেম করছে। যা দুষ্টু কি বলো? তুমি কিন্তু আমার জুনিয়র, এটা মাথায় রাখবে। সিনিয়রদের সাথে এসব কি ধরনের কথা? সিনিয়র বউদের সাথে এসব কথা বলাই যায়, এটা কোনো সমস্যা না। অহনা, তুমি তো আমাকে বললে না একটা কথা? অয়নের এমন কথা শুনে অহনা অয়নের দিকে তাকিয়ে বলে উঠল, কি কথা বলিনি আমি তোমাকে? আমাকে একবার ভালোবাসি বলো না গো। তোমার মুখ থেকে একটা শোনার জন্য
আমি অপেক্ষায় আছি। অয়নের মুখে এমন কথা শুনে অহনার মুখ লজ্জায় লাল হয়ে গেল। অহনা আস্তে করে বলে উঠল, সব কথা মুখে বলতে হয় না। অহনা দৌড়ে চলে যেতে লাগলো। এমন সময় পেছন থেকে অয়ন অহনার হাত চেপে ধরল আর অহনার কানের কাছে অয়ন তার মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে উঠল, আমার উত্তর আমি পেয়ে গেছি। আজকে রাতে আমি আর তোমাকে ছাড়ছি না। আজকে রাতে আমি টি-20 ম্যাচ খেলেই ছাড়বো। অসভ্য নির্লজ্জ একটা ছেলে। হ্যাঁ, এই অশুভ নির্লজ্জ ছেলেটাই তোমার জুনিয়র বর। অহনা আর কোনো কথা না বলে দৌড়ে চলে গেল নিচে। অহনাকে দৌড়ে উপর থেকে নিচে নামতে দেখে অয়নের আম্মু বলে উঠল, কিরে অহনা মা, তুই ওপর থেকে এভাবে দৌড়ে নিচে নামছিস যে? পড়ে যাবি তো, আস্তে নাম। অয়নের আম্মুর এমন কথা শুনে অহনা আরও বেশি লজ্জা পেয়ে গেল। অয়নের আম্মু অহনার লজ্জা মাখা মুখ দেখে একটা মুচকি হাসি দিল। তারপর বলল, কি ব্যাপার, আমার মেয়েটা এমন লজ্জা পাচ্ছে কেন? কই আম্মু তো আমার কই না তো কই আম্মু না তো, আমি তো লজ্জা পাচ্ছি না। আমাকে মিথ্যে বলে পার পাবি না। আমি তো দেখতে পারছি তোর লজ্জায় মুখ লাল হয়ে গেছে। কি হয়েছে বল আমাকে। না আম্মু, কিছু হয়নি। তুমি বসো এখানে, আমি রান্নাঘর থেকে কফি বানিয়ে নিয়ে এসেছি। তুমি কফি খাবে? হ্যাঁ, কফি খাওয়া যায়। তা আমার ছেলেটাকে কফি দিবি না নাকি একাই খাবি? তোমার ছেলে কফি খেতে ইচ্ছে করলে তোমার ছেলে নিজে বানিয়ে নেবে, আমি কেন বানিয়ে দিতে যাব? আমার ছেলেটার উপর আর রাগ করে থাকিস না মা, তোকে ভালোবাসে, এই জন্যই এত কিছু করছে। আমার ছেলেটা খুব ভালোবাসার পাগল। তুই একটু ভালোবাসা দিয়ে ওকে আগলিয়ে রাখিস, দেখিস চিরজীবন তোর সাথে থেকে যাবে ও। হ্যাঁ, যা বুঝতে পেরেছি তোমার ছেলেকে আমাকেই মানুষ করে নিতে হবে। হ্যাঁ, তোর কথা না শুনলে মেরে মেরে কথা শোনাবি, আমি তোকে এই পারমিশন দিলাম। অয়নের আম্মুর কথা শুনে অহনা হেসে দিল। অহনার হাসি শুনে অয়নের আম্মু হেসে দিল। তারপরে অহনা চলে গেল রান্নাঘরে কফি বানাতে। অহনাকে রান্নাঘরে যেতে দেখে রহিমা বলে উঠল, আরে ভাবি, আপনি এই সময় রান্নাঘরে কিছু লাগবে নাকি আপনার? আমাকে ডাকলেই তো আমি দিয়ে আসতাম গিয়ে। আমার কিছু লাগবে না, আসলে আমি কফি বানাতে আসলাম। কফি খেতে ইচ্ছে করছে তো তাই। আচ্ছা ভাবি, আপনি গিয়ে বসেন, আমি কফি বানিয়ে নিয়ে আসতেছি। তোমাকে কফি বানাতে হবে না, আমি নিজেই কফি বানিয়ে নিব। তুমি তোমার কাজ করো, সমস্যা নেই। তাই কি করে হয়? আমি বানিয়ে দিচ্ছি ভাবি, আপনি বসেন। আপনি এবারে নতুন বউ, এখন রান্নাঘরে ঢুকে কাজ করবেন, এটা মানায় না ঠিক। রহিমার কথা শুনে অহনা একটু হেসে ফেল ও বুঝতে পারল এই বাড়িটা সত্যি ওর আপন হয়ে গেছে। সবাই ওকে কত আপন ভেবে দেখছে। এমন সময় অয়ন পেছন থেকে এসে ওর কোমরটা হালকা করে জড়িয়ে ধরল। আহারে, আমার বউ কফি বানাতে এসেছে, অথচ আমাকে একটিবারও ডাকলো না। অয়নের এরকম কাণ্ড দেখে রহিমা তাড়াতাড়ি ঘর থেকে হাসতে হাসতে বের হয়ে চলে গেল। আর অহনা রাগ করে বলে উঠল, আরে তুমি এখানে দেখছো না রহিমা আছে, রুমে যাও। রহিমা তো এখান থেকে চলে গেছে, এখন আমি তোমাকে ছাড়ছি না। তোমার থেকে একটা জিনিস নিয়েই যাব। আমার থেকে আবার তুমি কি জিনিস নিবে? অহনা এই কথা বলতেই অয়ন অহনাকে ঘুরিয়ে তার সামনে দাঁড় করালো। তারপর অহনার ঠোঁটে নিজের ঠোঁটটা মিলিয়ে দিল। এভাবে প্রায় 5 মিনিট যাওয়ার পর অয়ন অহনাকে ছেড়ে দিল। অহনা ছাড়া পেয়ে অয়নকে বলতে লাগলো, অয়ন তুমি এটা কি করলে? দিন দিন তুমি অসভ্য হয়ে যাচ্ছ। এটা রান্নাঘর, তুমি কি ভুলে গেছো? নিজের বউকে একটু আদর করলাম আমি, এটাতেও দোষ? ও, বুঝতে পেরেছি। তার মানে তুমি বলতে চাচ্ছ রান্নাঘরে তোমাকে আদর না করে ঘরে নিয়ে গিয়ে ভালোভাবে আদর করতে, তাই না? অয়নের কথাই অহনা লজ্জা পেল, কিন্তু অহনা সব লজ্জা দূরে সরিয়ে রাগ করে বলে উঠল, অয়ন তুমি একবার যদি এমন কিছু করেছো তোমাকে কিন্তু আমি মারবো বলে দিলাম। তুমি রুমে যাও তাড়াতাড়ি। ঠিক আছে, এখন চলে যাচ্ছি, রাতের জন্য রেডি থেকো। অয়ন চলে গেল নিজের রুমে আর অহনা কফি বানিয়ে চলে গেল ড্রয়িং রুমে। দুজনেই কফি খেতে খেতে আড্ডা দিতে লাগলো। এভাবেই বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। রাত প্রায় 9টা। সবাই একসাথে ডিনার করছে। ডিনার শেষে যে যার রুমে চলে গেল। অহনা অয়নের আম্মুর হাতে হাতে কাজ করতে চাইলেও অয়নের আম্মু করতে দেয় না। অহনা রুমে গিয়ে দেখে অয়ন রুমে নেই। অহনা মনে মনে বলল, কি ব্যাপার অয়ন,
কোথাও গেলেও তো রুমে আসছিল, কিন্তু এখন তো নেই রুমে। এসব ভাবতে ভাবতেই অহনা রুমের ভিতরে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই অয়ন পিছন থেকে অহনাকে জড়িয়ে ধরে বলে উঠল, আমাকে বুঝি মিস করছিলে বউ? আপনাকে কেন মিস করতে যাব আমি? আপনি কে হন? আমি তোমার একমাত্র জুনিয়র বর, ভালোবাসি অনেক তোমায় সিনিয়র বউ। অহনা এটা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেল। তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর অহনাও বলে উঠল, আমিও আপনাকে অনেক ভালোবাসি জুনিয়র বর। সত্যি বলছো? আই এম সো হ্যাপি। তাহলে আজকে চলো তোমাকে ভালোবাসার জন্য একটা সাগরে নিয়ে যাই তোমাকে। অয়নের এমন কথা শুনে অহনা মাথা নিচু করে ফেল। অয়ন অহনার মাথাটা তুলে অয়নের ঠোঁটের সাথে অহনার ঠোঁটটা মিলিয়ে দিল। তারপর প্রায় 5 মিনিট এভাবে যাওয়ার পর অহনাকে ছেড়ে দিল। তারপরে অহনাকে কোলে তুলে নিয়ে খাটের দিকে যেতে লাগলো। খাটের কাছে গিয়ে অহনাকে খাটে শুইয়ে দিল। তারপর বাকিটা ইতিহাস। এই যে দুষ্টু পাঠক পাঠিকারা, আর কি শোনার জন্য অপেক্ষা করছেন? আরও কিছু বাকি আছে নাকি? যা বাকি আছে ওইটা আর শুনতে হয় না। গল্পটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।